আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের নিউজ টুডে। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। স্কুলে নিয়োগের জন্য আদালতের নির্দেশ মেনে 30শে জুন বিজ্ঞপ্তি জারি করেছে শিক্ষা দপ্তর। সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী, অনলাইনে আবেদন 16 জুন থেকে। পরীক্ষায় বসবো না এখনই বলবেন না, এতে চাকরি ফিরে পাওয়ার সম্ভাবনা হারাবেন। আন্দোলনকারী শিক্ষকদের বার্তা মুখ্যমন্ত্রীর। রিভিউ পিটিশন থেকে সরছে না রাজ্য। হরিয়ানার পঞ্চকুলায় বন্ধ গাড়ির ভেতর থেকে উদ্ধার একই পরিবারের 7 জনের দেহ। আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান পুলিশের, মিলেছে সুইসাইড নোটও। ইরান সফরে গিয়ে আবারও ভারতের কাছে আলোচনায় বসার আবেদন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সন্ত্রাসবাদ আলোচনায় রাখতে আপত্তি নেই পাকিস্তানের। জয়ের উল্লাসে মাতোয়ারা লিভারপুল সমর্থকদের ওপর গাড়ি নিয়ে চলল হামলা। 4 শিশু সহ আহত 47 জন। গুজব না ছড়ানোর আবেদন পুলিশের। 31 বার এভারেস্টে চূড়ায় উঠলেন নেপালের কামেরিতা শেরপা। 55 বছরের শেরপার কৃতিত্বে উচ্ছ্বাস নেপাল জুড়ে। 94 সাল থেকে প্রতি বছর এভারেস্টে উঠেছেন কামেরিতা। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 30শে মে স্কুলে নিয়োগের জন্য নতুন করে বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য সরকার। নবান্নে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। চাকরি হারানো শিক্ষকদের জন্য সহানুভূতি জানিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আদালতের নির্দেশ মেনে আমাদের এই বিজ্ঞপ্তি জারি করতেই হবে। আগামী 16 জুন থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। আবেদন করা যাবে 14 জুলাই পর্যন্ত। চূড়ান্ত ফল প্রকাশ হবে 15 নভেম্বর এবং কাউন্সেলিং শুরু হবে 20 নভেম্বর থেকে। ডিসেম্বরের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। আর এই পরীক্ষার মাধ্যমেই মোট 44,203 জন শিক্ষক নিয়োগ করা হবে। এর পাশাপাশি গরমের ছুটির পর সুপ্রিম কোর্ট খুললে রিভিউ পিটিশনও দাখিল করা হবে। তবে অনেক চাকরিহারা শিক্ষক পরীক্ষা দিতে চাইছেন না। তাদের মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন, এখনই এসব বলে চাকরি ফিরে পাওয়ার সুযোগ থাকবে না। বিজ্ঞপ্তি বেরোলে আবেদন করুন। যেহেতু 31শে মের কথা বলা হয়েছে, তাই আইনজ্ঞদের সাথে কথা বলে সবার সাথে আলোচনা করে ইস্যু অফ অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড ফাইল অ্যাফিডেভিট, যেহেতু 31শে মে লাস্ট ডেট করেছে আমাদের, 30শে মে কিন্তু এটা আমাদের করতে হবে। অ্যাডভার্টাইজমেন্টটা আমাদের করতে হবে 30শে মে, কারণ যেহেতু 31শে মে মধ্যে করতে বলেছে, তাহলে আমরা অ্যাডভার্টাইজমেন্ট করব। আমি কিন্তু আবার বলছি, অপশন কিন্তু ওপেন আছে রিভিউয়ের জন্য। রিভিউয়ে যেটা বলবে আমরা সেটাই মানব। এখন যেহেতু হাতে কোনো উপায় নেই বলে আমরা এটা করছি, যেহেতু সময়, টাইম ইজ রানিং আউট। তাহলে ইস্যু অফ অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড ফাইল অ্যাফিডেভিট 30শে মের মধ্যে আমাদের করতে হচ্ছে। এখন রিভিউ না হচ্ছে। কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, এটা টাইম দেওয়া হয়েছে 16 জুন পর্যন্ত। যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন 16 জুন পর্যন্ত। লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 14 জুলাই করা হয়েছে, হাতে সময় রাখা হয়েছে, যাতে রিভিউ হতে যদি টাইমটা বেশি লাগে, সেই জন্য আমরা ইচ্ছা করেই 2 মাস হাতে টাইম রেখেছি। পাবলিকেশন অফ প্যানেল আমরা 15 নভেম্বর করেছি, কারণ আমাদের ডিসেম্বরের মধ্যে করতে বলেছে। আর কাউন্সেলিং যেটা কমেন্সমেন্ট হবে সেটা 20 নভেম্বর। আমরা চাইছি নভেম্বরের মধ্যেই, যদি রিভিউতে কিছু বিচার না হয়, তাহলে আমরা নভেম্বরের মধ্যেই কাউন্সেলিং করে। আজিকরের হাসপাতালের ঘটনার পর জুনিয়র ডাক্তাররা বিরাট আন্দোলন শুরু করেছিলেন। ডাক্তারদের পাশাপাশি সেই আন্দোলনের সাধারণ মানুষও অংশ নিয়েছিলেন। তবে আন্দোলনের মুখ হিসেবে যারা উঠে এসেছিলেন, তাদের মধ্যে অন্যতম হলেন জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার, অনিকেত মাহাতো এবং আসফাকুল্লাহ। তাদের কেন্দ্র করে এবার নয়া বিতর্ক। 3 জনের নতুন পোস্টিং এর স্বচ্ছতা নেই বলে অভিযোগ উঠছে। জুনিয়র ডাক্তার দেবাশিস হালদারকে হাওড়া জেলা হাসপাতালে বদলি না করে মালদার গাজলে বদলি করা হয়েছে। অন্যদিকে অনিকেত মাহাতোকে রায়গঞ্জ এবং আসফাকুল্লাহকে পুরুলিয়ায় বদলি করা হয়েছে। এই নতুন পোস্টিং নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
দেবাশিস হালদার জানিয়েছেন, কাউন্সিলিংয়ে হাওড়ায় পোস্টিংয়ের কথা বলা হলেও মেধা তালিকা বেরোনোর পর তাকে গাজলে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, কাউন্সিলিং অনুযায়ী অনিকেতের পোস্টিং ছিল আরজি করে আর আসফাকুল্লার পুরুলিয়াতে, কিন্তু মেধা তালিকায় সম্পূর্ণ উল্টো তথ্য। এরপরে উঠে এসেছে অস্বচ্ছতার অভিযোগ। গোটা ঘটনায় আইনি সহায়তা নেওয়া হবে বলে জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। সোমবারের পর মঙ্গলবার ফের স্বাস্থ্য ভবন উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ইমেল। কে বা কারা এই হুমকি ইমেল পাঠিয়েছে তা স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। সোমবারের মতো মঙ্গলবারও এই হুমকি ইমেল ঘিরে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াড। সমগ্র এলাকা ভালো করে খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য ভবন সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবার অন্য আরেকটি ইমেল আইডি থেকে এই বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে। আর তাতে বলা হয়েছে 4টি আরডিএক্স রাখা আছে, বিকেল 5টায় বিস্ফোরণ ঘটবে। বিষয়টি সামনে আসতেই স্বাস্থ্য ভবন চত্বর জুড়ে তল্লাশ শুরু করেছে পুলিশ। কার্যত ঘিরে রাখা হয়েছে স্বাস্থ্য ভবন। তবে প্রাথমিক তদন্তে গোয়েন্দাদের অনুমান এটি ভুয়ো ইমেল। কেউ হয়তো ইচ্ছে করেই পুলিশকে হেনস্থা করার জন্য এই ইমেল পাঠিয়েছে। তবে বিষয়টিকে কোনোভাবেই হালকা করে দেখছে না পুলিশ। এই হুমকি মেলের নেপথ্যে পাক যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। নদিয়ার কালীগঞ্জ বিধানসভায় আগামী 19শে জুন হবে সেখানে নির্বাচন। মঙ্গলবার সেই লড়াইয়ে প্রার্থী ঘোষণা করে দিল ঘাসফুল শিবির। দিন দুই আগেই রাজ্যের একটি বিধানসভা আসনে উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এবার মঙ্গলবার সেখানেই প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের তরফে কালীগঞ্জ উপনির্বাচনের প্রার্থী হিসেবে লড়াই করবে আলিফা আহমেদ। তিনি প্রয়াত বিধায়ক নাসির উদ্দিন আহমেদের কন্যা। বাবার শূন্যস্থান পূরণ করতেই তার উপরই ভরসা রাখল তৃণমূল সুপ্রিমো। বেড়েছে মেট্রোর সংখ্যা, হয়েছে সুবিধা। এবার থেকে বেশ কিছু নতুন নিয়ম চালু হচ্ছে কলকাতা মেট্রোতে। প্ল্যাটফর্মের এই নিয়ম না মানলে জরিমানা দিতে হবে যাত্রীদের। আগামী 1 জুন থেকেই চালু হচ্ছে নতুন বিধি। কি সেই নিয়ম? প্ল্যাটফর্মের হলুদ রঙের লাইন। বেশিরভাগ যাত্রীরাই এই নিয়ম লঙ্ঘন করে থাকে, আর সেই নিয়মে আরও কড়াকড়ি হতে চলেছে এবার থেকে প্ল্যাটফর্মের হলুদ রঙের লাইন পেরোলে 250 টাকা জরিমানা দিতে হবে যাত্রীদের। এই নিয়ম চালু হচ্ছে আগামী 1 জুন থেকেই। ফের চোখ রাঙাচ্ছে করোনা। মালদায় 2 বছরের এক শিশুর শরীরে পাওয়া গিয়েছে করোনা ভাইরাস। মালদার ইংলিশ বাজার থানা এলাকার বাসিন্দা 2 বছরের ওই শিশু গত শনিবার জ্বর, সর্দি, কাশি নিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। শিশুকে পরীক্ষা করা হলে রিপোর্টে করোনা পজিটিভ আসে ওই শিশুর। তবে বর্তমানে ওই শিশু আগের তুলনায় অনেকটাই সুস্থ রয়েছে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানিয়েছেন, এখনই করোনা নিয়ে কেন্দ্র বা রাজ্যের পক্ষ থেকে কোনো নির্দেশিকা আসেনি, তবে প্রতি মুহূর্তে রাজ্যের সাথে যোগাযোগ রাখা হচ্ছে। অন্যদিকে দেশে বাড়ছে করোনা সংক্রমণ। গতবারের মতো ঝুঁকি না নিয়ে অনেকেই মাস্ক ব্যবহার করতে শুরু করছেন ইতিমধ্যেই। দেখছি যে করোনার প্রকোপ বাড়া শুরু হয়ে গেছে। বোম্বে, দিল্লি, তারপর আমাদের কলকাতাতেও কিন্তু করোনার পেশেন্ট ধরা পড়েছে। তাই এইখানে পশ্চিমবঙ্গে যা হেলথের ব্যাপার, তাতে কবে মুখ্যমন্ত্রী এটাকে ইমার্জেন্সি ঘোষণা করবে না করবে সেই দিকে না গিয়ে আগে থেকেই আমি প্রোটেকশন নেওয়া শুরু করেছি। হ্যাঁ, আবার নতুন করে আমাকে মাস্ক কিনতে হলো, কারণ 4 বছর আগে কিনেছিলাম, যেগুলো ছিল বাঁচা পূজা সেগুলো নষ্ট হয়ে গেছে। আবার নতুন করে কিনলাম ওষুধের দোকান থেকে। মহারাষ্ট্রে এত করোনা বেড়ে গেছে, তার জন্য আমাদের বাংলাতেও করোনা হচ্ছে। তাই জন্য আগে থেকে সাবধানতা নিজের ইয়েটা সুরক্ষা রাখাটা ভালো। সরকার যবে ঘোষণা করবে সেটা তো কোনো কথা নাই সরকারের এখন করোনা নিয়ে চিন্তা ভাবনা। ভয়ঙ্কর চাপে পড়েছে পাকিস্তান। ভারত শুধু হাতে মারেনি, অন্যান্য বেশ কিছু পদক্ষেপও পাকিস্তানকে নাস্তানাবুদ করে দিয়েছে। সিন্ধু জল চুক্তি বাতিলের পর পাকিস্তানের বড় অংশে খরার সম্ভাবনা দেখা দিয়েছে। তাই বারংবার এখন ভারতের কাছে বৈঠকে বসার বার্তা পাঠাচ্ছে পাকিস্তান। ইরান সফরে গিয়েও আবারও আলোচনার জন্য আকুতি শোনা গেল পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের গলায়। যদিও সোমবারই কড়া ভাষায় ভারতের প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছে, পাক জনতাকে বেছে নিতে হবে তারা রুটি খেতে চায় নাকি ভারতের গুলি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আবার বলেছেন, তাঁর দেশ ভারতের সঙ্গে কাশ্মীর, জলবণ্টন ও সন্ত্রাসবাদ সহ সব বিষয় নিয়ে সরাসরি আলোচনা করতে চায়। ইরানের রাজধানী তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা চাই সব সমস্যা শান্তিপূর্ণভাবে আলোচনা করে মেটাতে। বাণিজ্য ও সন্ত্রাস বিরোধী বিষয়ে ভারতের সঙ্গে কথা বলতে পাকিস্তান প্রস্তুত।
শাহবাজ এখন 4 দেশের সফরে বেরিয়েছেন, তার মধ্যে রয়েছেন ইরান ও তুরস্ক। এই সফরের লক্ষ্য ভারতের সামরিক অভিযানের পরে পাকিস্তানের পাশে দাঁড়ানোর জন্য মিত্র দেশগুলোর সমর্থন আদায় করা। সফরের সময় তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ানের সঙ্গে দেখা করেন। পরে এক্সে লেখেন, ইস্তানবুলে প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে দেখা করে পাকিস্তানের তরফে কৃতজ্ঞতা জানিয়েছি। সাম্প্রতিক ভারত পাকিস্তান সংঘাতে তুরস্ক আমাদের যে সমর্থন দিয়েছে তা আমরা কখনোই ভুলব না। শাহবাজ আরও লেখেন, আমরা দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও বন্ধুত্ব আরও বাড়ানোর বিষয়ে আলোচনা করেছি। পাকিস্তান তুরস্ক বন্ধুত্ব দীর্ঘদিন টিকে থাকুক। এই সব ঘটনার মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেন, পাকিস্তানের মানুষকে বেছে নিতে হবে, শান্তিতে রুটি খাবে নাকি সন্ত্রাসের পথ বেছে নিয়ে আমাদের গুলির সামনে পড়বে। মোদীজি জানান, ভারতের জবাবে পাকিস্তান এতটাই চাপে পড়ে গেছে যে সীমান্তে ড্রোন পাঠাতে শুরু করে। কচ্ছ অঞ্চলের উদাহরণ দিয়ে তিনি বলেন, 1971 সালের যুদ্ধে কচ্ছের নারীরা ভাঙা রানওয়ে 72 ঘন্টার মধ্যে ঠিক করেছিল। এবারও পাকিস্তানের চালাকি তারা ব্যর্থ করে দিয়েছে। তারা আমার সঙ্গে দেখা করে আশীর্বাদও দিয়েছেন, আমাকে একটি সিঁদুর গাছও উপহার দিয়েছেন, যা প্রধানমন্ত্রীর বাসভবনে লাগানো হবে। এখন পাকিস্তান আলোচনার কথা বললেও ভারত কড়া অবস্থান নিয়েছে। দুই দেশের মধ্যে সম্পর্ক আপাতত অনেকটাই ঠান্ডা ও সন্দেহভাজন। কিভাবে পরিস্থিতি বদলাবে তা ভবিষ্যতেই বোঝা যাবে। হাই নিউজ নেটওয়ার্ক। তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় 1256 জনকে হত্যার অভিযোগ প্রমাণিত হয়েছিল। শোনানো হয়েছিল ফাঁসির সাজা। এমন একজন ব্যক্তিকে বেকসুর খালাস করে দিল বাংলাদেশের সুপ্রিম কোর্ট। আর এই প্রথম বাংলাদেশের মানবাধিকার বিরোধী অপরাধে অভিযুক্ত এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে ছেড়ে দেওয়া হলো। এই নিয়ে হতাশা ছড়িয়েছে মুক্তিযুদ্ধের পক্ষে দেশবাসীর মধ্যে। মানবতা বিরোধী অপরাধে দোষী এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 সদস্যের বেঞ্চ এই রায় দেয়। 2015 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজহারুলকে ফাঁসির সাজা দিয়েছিলেন। অভিযোগ ছিল 1971 সালে রংপুরে পাকিস্তানি বাহিনীর সঙ্গে মিলে 1256 জনকে হত্যা, 17 জনকে অপহরণ, একজন নারীকে ধর্ষণ এবং বহু মানুষকে নির্যাতন করেছিলেন তিনি। এছাড়া বহু বাড়িঘর পুড়িয়ে দেওয়া ও লুটপাটের অভিযোগও ছিল তার বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে তিনি এই রায়ের বিরুদ্ধে আপিল করে আসছিলেন। শেষমেশ সুপ্রিম কোর্ট তার সাজা বাতিল করে মুক্তির রায় দিল। বাংলাদেশের বিচার ব্যবস্থায় এটি প্রথম ঘটনা যেখানে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামিকে ছেড়ে দেওয়া হলো। এই রায় ঘিরে বিচার অঙ্গনে আলোচনার ঝড় উঠেছে। অনেকেই বলছেন, সরকারের পক্ষ থেকে এই মামলায় জোরালো আপত্তি জানানো হয়নি, শুনানিতেও সেটা স্পষ্ট ছিল। রাজনৈতিক মহলের দাবি, জামায়াতের শীর্ষ নেতারা সরকারের উপর চাপ তৈরি করেই এই রায় আদায় করেছেন। রায়ের কয়েকদিন আগে জামায়াতের আমির শফিকুর রহমান দলের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন। এরপর সেনাবাহিনীর কিছু শীর্ষ কর্মকর্তার সঙ্গেও তার বৈঠক হয়। এছাড়া এক শীর্ষস্থানীয় বিচারপতি বিদেশ সফর থেকে তড়িঘড়ি ফিরে এসে এক সরকারি কর্তার সঙ্গে গোপন বৈঠক করেন। এই বিষয়টিও রায়ের সঙ্গে জড়িত বলেই মনে করছেন অনেকে। মঙ্গলবার রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন জামায়াতের একাধিক শীর্ষ নেতা। তাদের মধ্যে ছিলেন নায়েব আমির সৈয়দ আবদুল্লাহ, মোহাম্মদ তাহের, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই রায় শুধু এক ব্যক্তির মুক্তি নয়, বরং বাংলাদেশের যুদ্ধাপরাধের বিচারের ধারাকেই প্রশ্নের মুখে ফেলেছে। একই সঙ্গে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়িয়েছে। অনেকেই বলছেন, এটি বিচার ব্যবস্থার স্বাধীনতা এবং মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে সরকারের অবস্থান নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। লিভারপুলের প্রিমিয়ার লিগ খেতাব জয় উদযাপনের সময় দলের সমর্থকদের উপর চলল হামলা। সমর্থকদের ভিড়ের মধ্যে ঢুকে একের পর এক মানুষকে ধাক্কা দিতে দিতে এগিয়ে যায় একটি গাড়ি। গাড়ির ধাক্কায় 4 শিশু সহ অন্তত 47 জন আহত। এবারের প্রিমিয়ার লিগের খেতাব জয় করেছে লিভারপুল। খেতাব জয় উদযাপন করতে সোমবার বিকেলে হুডখোলা বাসে রোড শো করেন লিভারপুলের ফুটবলার, কোচ ও অন্যান্য সদস্যরা। বিকেল 5:30টার কিছু পরে শহরের রয়্যাল লিভার ভবনের পাশ দিয়ে বেরিয়ে যায় লিভারপুল দলের হুডখোলা বাস। তার কিছুক্ষণের মধ্যেই রয়্যাল লিভার ভবনের অদূরে ওয়াল স্ট্রিটে লিভারপুল সমর্থকদের ওপরেই হামলা হয়। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে সমর্থকদের ভিড়কে ধাক্কা দিতে দিতে এগিয়ে আসছে একটি গাড়ি। গাড়ির সামনের অংশে ধাক্কা খেয়ে ছিটকে পড়ছেন লিভারপুলের সমর্থকরা। কিছু দূর গিয়ে গাড়িটি থামার পরেই চারদিক থেকে উত্তেজিত জনতা ঘিরে ফেলে সেটিকে। পরে স্থানীয় দমকল বিভাগের প্রধান জানিয়েছেন, ওই গাড়ির নিচে এক শিশুসহ 4 জন চাপা পড়েছিলেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় ইতিমধ্যে ওই গাড়ি চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
53 বছর বয়সী ওই ধৃত একজন ব্রিটিশ নাগরিক এবং লিভারপুলেরই বাসিন্দা। এই ঘটনাকে কেন্দ্র করে কোনো গুজব না ছড়ানোর জন্য শহরবাসীকে অনুরোধ করেছে পুলিশ। তবে লিভারপুল সমর্থকদের ওপর এই হামলাকে একটি বিচ্ছিন্ন ঘটনা বলেই মনে করছে পুলিশ। স্থানীয় পুলিশ জানিয়েছে এই ঘটনাকে কোনো সন্ত্রাসবাদী কার্যকলাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে না। এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত ছিলেন না বলেই মনে করছে পুলিশ। তবে কি কারণে এই ঘটনা ঘটল তা তদন্ত করে দেখছে পুলিশ। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারও পরিস্থিতির ওপর নজর রাখছেন। সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, লিভারপুলের দৃশ্য ভয়াবহ। ওই ঘটনায় আহতদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। একই সঙ্গে পুলিশ এবং জরুরি পরিষেবা বিভাগকেও ধন্যবাদ জানিয়েছেন। ক্লাবের সমর্থকদের পাশে থাকার বার্তা দিয়েছে লিভারপুল ফুটবল দলও। লিভারপুল সমর্থকদের ওপরই হামলার নিন্দা জানিয়েছে এভারটন ফুটবল ক্লাবও। হাই নিউজ নেটওয়ার্ক। গাড়ির ভিতর থেকে একই পরিবারের 7 জনের দেহ উদ্ধার। দিল্লির বুরারি কাণ্ডের ছায়া এবার হরিয়ানার পঞ্চকুলায়। আত্মঘাতী হয়েছেন পরিবারের লোক, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। দিল্লির বুরারি কাণ্ডের ছায়া হরিয়ানার পঞ্চকুলায়। বন্ধ গাড়ির ভিতরে একই পরিবারের 7 জনের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালেও হরিয়ানার পঞ্চকুলায়। প্রাথমিকভাবে এই 7 জনের মৃত্যুকে নিছকই দুর্ঘটনা বলে মনে করছে না পুলিশ, বরং প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী গাড়ির ভিতর আত্মহত্যা করেছেন ওই 7 জন। গাড়ির ভিতর থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোটও। গাড়ির ভিতর ধস্তাধস্তি করছেন 7 জন। মঙ্গলবার ভোরে এই মর্মে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ির দরজা ভেঙে 7 জনকে অচেতন অবস্থায় উদ্ধার করে। তাদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা প্রত্যেককেই মৃত বলে ঘোষণা করেন। ये रास्ता हमारे घर के बिल्कुल पास ही है। हमारी यहाँ गाड़ियाँ खड़ी होती हैं। हमारी घर की गाड़ी के बैक साइड एक गाड़ी और खड़ी है, उत्तराखंड नंबर। तो भैया नीचे सैर कर रहे थे, उन्होंने बताया कि गाड़ी खड़ी है और टावर लगे हैं गाड़ी के ऊपर। मैंने कहा जी कोई अंदर होगा, देखो एक बार। तो जाके देखा हमने, गाड़ी खोल के गाड़ी के अंदर बंदे लेटे हुए थे। मतलब आगे बच्चा था, आगे एक दादी थी वो लेटी हुई थी, और एक क्या कहते हैं अंकल जो साइड पे बैठे थे वो जिंदा थे। तो मैंने उनको, वो कह रहे कि ना हम यहाँ पे पापा के पास आ रखे थे, हमें होटल नहीं मिला, रात को हम गाड़ी में ही सो रहे हैं। मैंने कहा मैं गाड़ी यहाँ से हटा लो, आप गाड़ी यहाँ मार्केट में लगा लो, आप यहाँ ना लगाओ गाड़ी। कह रही ठीक है। वो गाड़ी स्टार्ट करने लगे। मैंने कहा मैं दोबारा वापस आया, मैं कहा एक बार रुको उतरा। मैंने टॉर्च जला के फोन की देखा कि क्या हुआ है। देखा सबने एक दूसरे के ऊपर उल्टी करी हुई थी। मैंने कहा जी कोई और दिक्कत है। मैंने कहा आप गाड़ी से बाहर आ जाओ। मैंने बाहर निकाला, उनको चाबी उनसे मांगी, यहाँ बिठा लिया मैंने रैंप के ऊपर इनको। वो कहते हैं भी हमारे ऊपर कर्जा है, भी हम क्या कहते हैं बैंक का कर्जा ज्यादा हमारे ऊपर, भी मैं भी मरने वाला हूँ, कह रहे 5 मिनट के अंदर बस। तो ऐसे करते करते वो भी नीचे गिर गए, और जो गाड़ी में थे सारे वो ऑलमोस्ट मर चुके थे, क्योंकि मैंने हिला के देखा उनको कोई नहीं हिल रहा था। तो पुलिस वाले आ गए थे 2 मिनट के अंदर अंदर, पर एम्बुलेंस 40-45 मिनट में आई है। उसका वो मतलब अगर बचना चाहे भी तो नहीं बच सकता 45 मिनट में कोई। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ওই পরিবারের সদস্যরা উত্তরাখণ্ডের দেরাদুনের বাসিন্দা। সোমবার ওই পরিবারের সদস্য প্রবীণ মিত্তল একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে স্ত্রী পুত্রকে নিয়ে হরিয়ানার বাগেশ্বর ধামে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার সময় এই ঘটনা। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার রাতের মধ্যে ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে। গাড়িতে ছিলেন বছর 42-এর প্রবীণ, তার বৃদ্ধ বাবা মা, স্ত্রী এবং 3 সন্তান, 2 কন্যা 1 পুত্র। বাজারে দেনার পরিমাণ বেড়ে যাওয়ার জেরেই এই ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। পুলিশ জানতে পেরেছে প্রবীণের বাজারে অনেক ধার দেনা ছিল। পাওনাদারদের চাপেই তিনি পরিবারের সকলকে নিয়ে এই চরম সিদ্ধান্ত নিলেন কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। तो हमें सूचना मिली कि 6 व्यक्ति यहाँ लाए गए हैं ओजस हॉस्पिटल में, और फिर जब यहाँ पहुँचे तो फिर पता लगा कि एक की मृत्यु हो गई और एक व्यक्ति जो सेक्टर 6 सिविल अस्पताल ले गए थे जिनको उनकी भी मृत्यु हो गई है। तो इस मैटर में जो हमें प्रथम दृष्टया लग रहा है कि ये आत्महत्या का मैटर है, सुसाइड का मैटर है प्राइमर फेस से। तो फिर भी सीनियर क्राइम टीम मौके पर पहुँच चुकी है, इन्वेस्टिगेटिंग ऑफिसर्स मौके पर पहुँच चुके हैं। हम सारे साइंटिफिक एविडेंस कलेक्ट करेंगे और इस मैटर को प्रॉपरली एनालाइज करेंगे, बट प्राइमरी से हम सुसाइड का मैटर। উল্লেখ্য, এভাবে গণ আত্মঘাতী হওয়ার ঘটনা দেশে এই প্রথম নয়। এর আগে একই ঘটনার সাক্ষী থেকেছে দিল্লির বুরারি। 2018 সালে 1 জুলাই দিল্লির বুরারি চুন্দাওয়াত পরিবারের 11 জন সদস্যের দেহ উদ্ধার হয়েছিল বাড়ি থেকে। তারা প্রত্যেকেই আত্মহত্যা করেছিল বলেই মনে করা হয়। আর এই ঘটনার নেপথ্যে তেমন কিছু রয়েছে কিনা সেদিকেও খতিয়ে দেখছে। সুইসাইড নোটটি পরীক্ষা করে দেখার জন্য ফরেনসিক দলের সাহায্য নেওয়া হচ্ছে। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঝাড়খণ্ডের নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে আরও এক মাওবাদী নেতার। উদ্ধার হয়েছে বেশ কিছু আগ্নেয়াস্ত্র।
কয়েকদিন ধরে ঝাড়খণ্ডে মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। সাম্প্রতিক অভিযানে 3 মাওবাদীর মৃত্যু হয়েছে। সোমবারও একজনের মৃত্যু হয়েছে। সোমবারের অভিযানে নিহত মাওবাদীর নাম মনীষ যাদব। লাতেহার জেলার এক অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয় তার। মনীষের মাথার দাম ছিল 5 লক্ষ টাকা। এবার লাতেহার সংলগ্ন পালামু জেলাতেও মাওবাদী দমন অভিযানে সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। পিটিআই সূত্রে খবর, সোমবার বেশি রাতের দিকে ওই অভিযানে জখম হয়েছেন আরও এক মাওবাদী নেতা। জখম ওই মাওবাদী নেতার মাথার দাম 15 লক্ষ টাকা। যদিও সরকারিভাবে এই অভিযানে নিহত এবং আহত মাওবাদী নেতাদের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। পালামু জেলার ডিআইজি ওয়াইএস রমেশ জানিয়েছেন, গুলির লড়াইয়ের পরে এক মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে। মৃত মাওবাদীর দেহ শনাক্তকরণের প্রক্রিয়া চলছে। অপর এক মাওবাদী নেতার গুলিবিদ্ধ হওয়ার তথ্য এখন নিশ্চিত করা হয়নি বলেই জানিয়েছে ডিআইজি। তবে পুলিশের অপর এক আধিকারিক পিটিআইকে জানিয়েছে, ওই অভিযানের শীর্ষ মাওবাদী কমান্ডার তুলসীর মৃত্যু হয়েছে। ঝাড়খণ্ডে গত কয়েকদিনের অভিযানে এক মাওবাদী নেতা কুন্দন সিং খারওয়াকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তার মাথার দাম ছিল 10 লক্ষ টাকা। ওই মাওবাদী নেতার থেকে 2টি স্বয়ংক্রিয় রাইফেল এবং কার্তুজ উদ্ধার হয়েছিল। নিরাপত্তা বাহিনী সূত্রে খবর, মনীষ এবং কুন্দর উভয়ই গত 12 বছর ধরে সক্রিয় ছিলেন এলাকায়। মনীষের বিরুদ্ধে 40টি মামলা ছিল, কুন্দনের বিরুদ্ধে রয়েছে 27টি মামলা। হাই নিউজ নেটওয়ার্ক। একবার দুবার নয়, 31 বার এভারেস্টে চূড়ায় উঠলেন নেপালের কামেরিতা শেরপা। মঙ্গলবার ভোরে তিনি নিজের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করেছেন। কামেরিতার বয়স এখন 55। 1994 সাল থেকে তিনি প্রতি বছরই বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গটির শীর্ষে আরোহণ করেছেন। কোনো কোনো বছর দুবার এভারেস্টে গাইড হিসেবে কাজ করেন কামেরিতা। নেপালের পর্বতারোহী কামেরিতা শেরপা মঙ্গলবার 31তম বারের মতন মাউন্ট এভারেস্টে উঠেছেন। তিনি আবারও নিজের গড়া রেকর্ড ভেঙেছেন। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে ওঠার ক্ষেত্রে তিনি এখনো পর্যন্ত সবচেয়ে বেশিবার সফল হয়েছেন। 55 বছর বয়সী কামেরিতা এভারেস্ট অভিযানে গাইড হিসেবে নেতৃত্ব দিচ্ছিলেন ভারতীয় সেনাবাহিনীর অ্যাডভেঞ্চার উইংয়ের একটি দলকে। দলটির নেতৃত্বে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মনোজ যোশী। কাঠমান্ডু থেকে মিংমা শেরপা নামে এক কর্মকর্তা জানান, মঙ্গলবার খুব ভোরে কামেরিতা সফলভাবে শৃঙ্গে পৌঁছন। মিংমা শেরপার ভাষায়, এই নতুন সাফল্যে আবারও প্রমাণ হলো যে পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় ওঠার দিক থেকে কামেরিতা সবচেয়ে এগিয়ে আছেন। কেউই তার ধারে কাছে নেই। এই মরশুমে কামেরিতা চেয়েছিলেন অন্তত একবার শৃঙ্গে উঠতে, এমনকি আবহাওয়া ভালো থাকলে দুবারও। প্রথমবার খারাপ আবহাওয়ার কারণে ফিরে আসতে হয়েছিল, তবে দ্বিতীয় প্রচেষ্টায় তিনি সফল হলেন। বর্তমানে তিনি ভালো আছেন এবং দলের সঙ্গে বেস ক্যাম্পে ফিরেছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। কামেরিতা প্রথমবার এভারেস্টে উঠেছিলেন 1994 সালে। তারপর থেকে প্রায় প্রতি বছরই তিনি এভারেস্ট জয় করেছেন, কখনো কখনো এক মরশুমে দুবারও। তিনি আন্তর্জাতিক অভিযাত্রীদের গাইড হিসেবে কাজ করেন এবং তাদের নিরাপত্তার বিষয়টি দেখভাল করেন। এভারেস্ট ছাড়াও তিনি কেটু, চোইউ, মানাসলু ও লোৎসে পর্বতে আরোহণ করেছেন। তিনি এক শেরপা পরিবারে জন্মেছেন। তার বাবাও ছিলেন একজন গাইড। বাবার পথ অনুসরণ করেই তিনি পর্বত আরোহণ শুরু করেন। উল্লেখ্য, 1953 সালে প্রথমবার এভারেস্ট জয় করেছিলেন নিউজিল্যান্ডের এডমন্ড হিলারি এবং নেপালের তেনজিং নোরগে। সেই ঐতিহাসিক মুহূর্তের পর থেকে অনেকেই এই শৃঙ্গ জয়ের চেষ্টা করে আসছেন, তবে কামেরিতার মতন এতবার কেউ সফল হননি। তার শারীরিক ও মানসিক সক্ষমতা, অভিজ্ঞতা এবং নিষ্ঠা নতুন প্রজন্মের পর্বতারোহীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখবো আজকের ওয়েদার আপডেটে। পাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে বাংলায়। মূলত মেঘলা আকাশের সম্ভাবনা, বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে। বঙ্গোপসাগরে নিম্নচাপ, মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বুধবার থেকেই ভারী বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার এবং শুক্রবার উত্তর ও দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলায় প্রবল বৃষ্টি বা অতি ভারী বর্ষণের সতর্কতা। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস নামতে পারে। নদীর জলস্তর অনেকটাই বাড়তে পারে। শহর এলাকায় জমবে জল, নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা রয়েছে সপ্তাহে। ধেয়ে আসছে গভীর দুর্যোগ। রাজ্য জুড়ে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। দিনভর মেঘলা আকাশ, বুধবার থেকেই সেই দুর্যোগ আরও বাড়বে বলে পূর্বাভাস দিল হাওয়া অফিস। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে বৃষ্টি বাড়বে, আর তার জেরে পাহাড়ি এলাকায় ধস নামতে পারে। বাড়বে নদীর জলস্রোত। শুধু তাই নয়, শহর এলাকায় জল জমা এবং নিম্ন অববাহিকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। আগাম এমন সতর্কতা দিল আলিপুর আবহাওয়া দপ্তর।
এছাড়াও গোটা রাজ্যেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে বর্ষা এলো বলে। অনুকূল পরিস্থিতিতে বাংলার দিকে এগোচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, আর তার কিছুটা এগিয়ে উত্তর পূর্ব ভারতের বেশিরভাগ রাজ্যে ঢুকে পড়েছে বর্ষা। অসম মেঘালয়ের কিছু অংশ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আওতায়। আগামী 3 দিনের মধ্যে উত্তরবঙ্গে বর্ষা পুরোপুরি প্রবেশ করবে। আবহাওয়াবিদদের অনুমান উত্তর বঙ্গোপসাগরে উত্তাল থাকবে বুধবার থেকে। ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার এবং সর্বোচ্চ 55 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে সমুদ্রে। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে বুধবার থেকে। বৃহস্পতিবার ও শুক্রবার সমুদ্রের তীরবর্তী এলাকার সমস্ত রকমের বিনোদনমূলক কাজকর্ম থেকে বিরতি থাকতে পরামর্শ আবহাওয়া দপ্তরের। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতে। দিনভর দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। বুধবার ভারী বৃষ্টির আশঙ্কা উপকূলের জেলায়। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। বাকি সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। উত্তরবঙ্গে মঙ্গলবার ও বুধবার ভারী বৃষ্টি না হলেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হতে পারে। বৃহস্পতিবার থেকে ফের সতর্কতা ভারী থেকে অতি ভারী বৃষ্টির। প্রবল বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর ও কোচবিহারে। বিক্ষিপ্তভাবে সর্বোচ্চ 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা। তবে সপ্তাহান্তে সব জেলাতেই ভারী বৃষ্টি হতে পারে, যার জেরে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়াবিদরা। কলকাতায় মূলত মেঘলা আকাশ। ঝড় বৃষ্টিতে গরম থেকে কিছুটা স্বস্তি মিলেছে। তবে বৃষ্টি না হলে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় অস্বস্তি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বুধবার 28 মে থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বৃহস্পতিবার ও শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা। কলকাতায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা 25.8 ডিগ্রি সেন্টিগ্রেড। হাই নিউজ নেটওয়ার্ক। চলতি বছরে বর্ষা ঢুকেছে কেরলে এবং সেখানকার অবস্থা খারাপ। গত 75 বছরে এই প্রথমবার এত আগাম বর্ষার আগমন সেখানে। এদিকে মুম্বাই নগরীতেও কিন্তু নাজেহাল অবস্থা বৃষ্টিতে। সোমবার সারা রাত বৃষ্টির পর সকালেও ঝিরঝির করে চলছে বৃষ্টি। শুধু রবিবার রাত থেকে সোমবার বিকেলের মধ্যেই মুম্বাইয়ের কোথাও কোথাও 200 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। আইএমডি রেকর্ড বলছে শেষবার মুম্বাইয়ে মে মাসে এত বৃষ্টি হয়েছিল 1918 সালে, অর্থাৎ আজ থেকে 107 বছর আগে। মুম্বাইয়ের পাশাপাশি মহারাষ্ট্রের থানে, রায়গড়, রত্নগিরি এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে। সোমবারও দিনভর বৃষ্টিতে শহরে ব্যাহত হয়েছিল ট্রেন চলাচল। যান চলাচলে ভোগান্তি পোহাতে হয়েছিল শহরবাসীকে। জলমগ্ন হয়ে যায় শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকা। একটি ভূগর্ভস্থ স্টেশন জলে ডুবে যাওয়ায় মেট্রো পরিষেবাও স্থগিত রাখা হয়। রেকর্ড বলছে চলতি বছরের মে মাসে এখনো পর্যন্ত কোলাবায় মোট 295 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর আগে 1918 সালের মে মাসে সেখানে 279.4 মিলিমিটার বৃষ্টি হয়েছিল। তারপর থেকে 107 বছরে এত বৃষ্টি দেখেনি মুম্বাই। মুম্বাইয়ে বর্ষা শুরুর স্বাভাবিক তারিখ 11 জুন। 1950 সাল থেকে এখনো পর্যন্ত প্রাপ্ত তথ্য ঘেটে দেখা যাচ্ছে গত 35 বছরে এই প্রথমবার এতদিন আগে বর্ষার আগমন ঘটেছে শহরে। ফলে জুন মাস পড়ার আগে টানা বৃষ্টির জেরে কার্যত থমকে গিয়েছে মুম্বাই। শহরের একাধিক এলাকা জলমগ্ন, ব্যাহত যান চলাচল ও বিমান পরিষেবা। কুর্লা, সিয়ন, দাদার, পার্লের নিচু এলাকাগুলিতে জনজীবন বিপর্যস্ত। জলমগ্ন রাস্তা দিয়েই কোনো মতে চলছে যানবাহন। অবিরাম বৃষ্টির জেরে কোথাও কোথাও জল জমে গিয়েছে রেল লাইনেও। নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে রাজ্য প্রশাসন। সোমবার পরিস্থিতি পর্যালোচনা করতে বারামতির দুর্যোগ কবলিত এলাকা পরিদর্শন করেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস এবং উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেও সমস্ত নিরাপত্তা সংস্থাকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।